আসসালামু আলাইকুম দর্শক। আমেরিকা চীনের কিছু কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ হচ্ছে চীন এই সমস্ত কোম্পানি দিয়ে ইরানের তেল কিনে এনে সেই তেলটাকে রিফাইন করে তারা ব্যবহার করত এবং রপ্তানি করত। এবং ২য় বিশ্বযুদ্ধের পর এই ১ম সচরাচর যেটা হয়, কোনো দেশের উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, সে দেশটি বাধ্য হয় মাথা নত করতে। এমনকি ইরানও প্রায় দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞা সহ্য করে টিকে ছিল। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আছে। উত্তর কোরিয়াকে তোকে আ এই দেশটাকে এমন অবস্থা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে পৃথিবী থেকে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে। কারো সাথে তার কোনো লেনদেন হয় না, যোগাযোগ হয় না। শুধুমাত্র যারা তার মতো কিছু দেশ, চীন, রাশিয়া, ইরান, তাদের সাথেই তার লেনদেন হয়, যোগাযোগ হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অবরোধ দেয়া, ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই সে যখন বিশ্ব মোড়ল হলো এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর সে যখন বিশ্বে একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হলো, তারপর থেকে সারা বিশ্বকে সে তার এই অবরোধ, এই ডলারের স্যাংশন দিয়ে চালিয়ে আসছে, নিয়ন্ত্রণ করে আসছে। সবাইকে পৃথিবীর প্রত্যেকটা দেশের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের পকেটে থাকে। কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে যায় কিংবা সে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অ্যালাই না করে বা কোনো দেশের স্বার্থ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে হয় এবং নেতৃবৃন্দ যদি সেই দেশের স্বার্থকে গুরুত্ব দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। সে দেশটির অর্থনীতির পতন ঘটে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং ফলাফলস্বরূপ ওই দেশের সাধারণ মানুষ আয় রোজগার কমে যায় এবং তারা বাধ্য হয় রাস্তায় নামতে। এবং যখন ওই দেশের সাধারণ মানুষ রাস্তায় নামে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএ এবং তার যে গোপন সংস্থাগুলো আছে তাদেরকে দিয়ে সে দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে এবং ফলাফলস্বরূপ অর্থনীতি দুর্বল, রাজপথে অস্থিরতা, জনগণের ভিতরে প্রচণ্ড প্রবল অসন্তোষ। ফলাফল যেটা হয়, সরকারের পতন ঘটে এবং সেই দেশটিতে নতুন যে সরকারটি আসে সেটি থাকে মার্কিন আজ্ঞাবহ সরকার। তো এই মার্কিন যুক্তরাষ্ট্র এভাবেই গত ১ শতাব্দী ধরে বা ৭০ বা ৮০ বছর ধরে বিশ্বকে শাসন করে আসছিল। এই ১ম চীন এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটি প্রমাণ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের একক পরাশক্তি নেই। তারা চাইলেই নিজেদের মতো করে বিশ্ব শাসন করতে পারে না। কি পদক্ষেপ নিয়েছে? চীনের কয়েকটি রিফাইনারির ওপরে বা তেল শোধনাগারের ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ দিয়েছে ইরানের কাছ থেকে তেল কেনার অপরাধে। ইরানের কাছ থেকে সেই রিফাইনারিগুলো মূলত যেটাকে বলে কাঁচা তেল বা অপরিশোধিত তেল। এই তেলটা অনেকটা কালো কাদামাটির মতো। বা কিছুটা বৃষ্টির পরে যেমন মাটিটা কাদা, কাদা হয়ে যায় ঐরকম। সেই অপরিশোধিত তেলটা নিয়ে আসে একটা দেশ, কিনে তেল রপ্তানিকারক দেশগুলোর কাছ থেকে এবং নিয়ে আসার পরে কি করে? নিজেদের রিফাইনারিগুলোতে রিফাইন করে বা পরিশোধিত করে। পরিশোধিত করার সিস্টেমটা কি? ওই যে মাটির কাদামাটির মতো অনেকটা সেমি লিকুইড বা অর্ধ তরল, যেটা পাতলা না, তেলের মতো না। সেটাকে তাদের রিফাইনারি বা চুল্লির ভেতরে দেয়। খুব সামান্য তাপ দিলে ওটা থেকে একটা গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটা একেবারে ওপর থেকে সংগ্রহ করে ফেলে। গ্যাসের ধর্মই হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া। গ্যাসটা সংগ্রহ করে ফেলে। সেই গ্যাসটা সংগ্রহ করে একটা স্টোরেজে নিয়ে রাখে। ওই স্টোরেজটা হচ্ছে এলপিজি, যেটা আমরা বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করি। এত দাম দিয়ে কিনে নিয়ে আসি। জাস্ট একটু তাপ দিলেই ওটাকে সেই গ্যাসটা বের হয়ে যায়। এরপরে তাপটা যদি আরেকটু বাড়ানো হয়, তখন আসে গ্যাসোলিন বা কেরোসিন জাতীয় ইয়েগুলা, তেলগুলা। এরপরে তাপটা যখন এই অবস্থায় যেয়ে থেমে যায়, এরপরে আরেকটু বাড়ানো হয় যখন, তখন ওইটা থেকে নতুন আরেকটা গ্যাস বের হয়। সেই গ্যাসটা কিন্তু থাকে আ অকটেন বা পেট্রোল জাতীয় যেই গ্যাসটা আছে সেটা। সেটাকে কালেক্ট করা হয়। সেটাকে ঠান্ডা করে পেট্রোল বা অকটেনে রূপান্তরিত করা হয়। এরপরে ডিজেল আসে, ফার্নেস অয়েল আসে। তাপ বাড়াতে, বাড়াতে একটা সময় তাপ বাড়াতে, বাড়াতে বিটুমিন আসে, গাদ আসে। রাস্তা যেটা থেকে পিচ বলি আমরা, রাস্তায় ঢালাই সময় ব্যবহার করি আমাদের দেশে। এরপরে পলিথিন বা ন্যাপথা আসে, যেটা দিয়ে প্লাস্টিকের পণ্য তৈরি করা হয়। সবকিছু এই তেল থেকে আসে। তো যেই সমস্ত কোম্পানি এই তেলগুলো পরিশোধনের কাজে যুক্ত থাকে, তারা খুব বড় কোম্পানি হয়। তারা নিজেরা এমন কিছু নাই যেটা রপ্তানি করে না। তেল, গ্যাস থেকে শুরু করে পলিথিন, প্লাস্টিক, ন্যাপথা, এরপরে আছে আদার্স যে সমস্ত বাই প্রোডাক্ট থাকে। তো এই কোম্পানিগুলো এত বড়, বড় কোম্পানি এবং চীনকে বলা হয় পৃথিবীর ফ্যাক্টরি। পৃথিবীর প্রায় সব পণ্য তৈরি করা হয়। তাদের প্রচুর পরিমাণে তেল এবং জ্বালানি পণ্য লাগে। এই চীন এবং
তার যে বড়, বড় জ্বালানি শোধনাগার কোম্পানিগুলো আছে, এদের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে সম্প্রতি। অন্য দেশ হলে কি করত? অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পরে ওই দেশের ভেতরের যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো বলত, "তোমাকে যেহেতু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, তোমার সাথে আমি আর কোনো লেনদেন করব না।" তো লেনদেন না করার ফলে ওই দেশটা কিন্তু আর আ দেশের ভেতরেই ব্যাংকিং সিস্টেম পরিচালনা করতে পারত না। তাই সে অন্যকে পেমেন্ট করতে পারত না। অন্যের কাছ থেকে পেমেন্ট নিতে পারত না। কারণ ওই যে সমস্যা, আমেরিকা ছাড়া আর কেউ তো পেমেন্ট ট্রান্সেকশনের যে সিস্টেম সুইফট ব্যাংকিং সিস্টেম, আপনি একটা ব্যাংকে টাকা দিলেন, আরেকজন গ্রাহক তার হাতে টাকা পেয়ে যাচ্ছে। এই যে ট্রান্সফার সিস্টেমটা সিকিউর, এখানে কেউ ঢুকে অনলাইন থেকে টাকাটা চুরি করে নিয়ে চলে যেতে পারছে না। এই সিস্টেমটার নিশ্চয়তা দেয় হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার সুইফট সিস্টেমের দ্বারা। এবং এই সুইফট সিস্টেমটার বাইরে যেয়ে লেনদেন করা সম্ভব হয় না। তো যখনই মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কোম্পানির উপরে বা কারো উপরে নিষেধাজ্ঞা দেয়, তাকে এই সুইফট সিস্টেম থেকে বের করে দেয়। এবং কেউ যদি তাকে কোনো সুবিধা দেয়, কোনো একটা ব্যাংক যদি নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানের পক্ষ হয়ে লেনদেনে সহযোগিতা করে, সেক্ষেত্রে সেই ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আসে এবং কোনো ব্যাংক এই ঝুঁকি নিয়ে লেনদেন করে না। কোনো রাষ্ট্র পর্যন্ত যদি তার নাগরিকের জন্য যে নাগরিক বা যে কোম্পানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেই কোম্পানির জন্য কোনো সহযোগিতা করে তার বাণিজ্য মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দেশের বাণিজ্য মন্ত্রক এবং অর্থ মন্ত্রণালয়ের উপরেও নিষেধাজ্ঞা দেয়। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম। তো এই প্রথম পৃথিবীতে এ পর্যন্ত কেউ কিন্তু এই সিস্টেমের বাইরে যেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্যবসা করতে পারেনি। এই প্রথম চীন একটা কাজ করেছে, সেটা হচ্ছে সে তার দেশের যত ব্যাংক আছে এবং যারা অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত সংস্থা আছে, তাদের সকলকে বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা, চাইনিজ কোম্পানির ওপরে যারা ইরানের কাছ থেকে তেল কিনে নিয়ে আসে, সেই কোম্পানির উপরে যে নিষেধাজ্ঞাটা দেয়া হয়েছে, সেটা যেন চায়নার কোনো কোম্পানি বা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোনো ব্যাংক না মানে। এবং এর ফলে বিশ্বের প্রথমবার, গত ১ শতাব্দীতে আমেরিকা প্রথমবার তার অর্থনৈতিক নিষেধাজ্ঞার মোক্ষম জবাব পেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ডলার এবং অর্থনৈতিক এই নিষেধাজ্ঞাটাকে একটা মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। বিশেষ করে ১৯৭৯ সালের ইসলাম বিপ্লবের পর থেকে ইরানকে একেবারে ভাতে মারার জন্য আমেরিকা দশকের পর দশক ধরে একটা অন্যায় অবরোধ, অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দিয়েছে। এখন চীনের সাথে ইরানের সম্পর্ক কিন্তু সবসময় খুব শক্তিশালী ছিল। চীনের যে বিশাল অর্থনৈতিক চাকা আছে, এটাকে ঘোরানোর জন্য এবং এই অর্থনীতির যে জ্বালানির একটা নির্ভরযোগ্য উৎস হিসেবে, সস্তা জ্বালানির একটা নির্ভরযোগ্য উৎস হিসেবে চীন কিন্তু ইরানকে বেছে নিয়েছিল। আগে যখনই আমেরিকা ইরানের তেল বিক্রিতে বাধা দিছে, ততবার দেখা গেছে যে চীন কোনো একটা বাইপাস সিস্টেমে ইরানের কাছ থেকে সেই তেল কিনে নিয়েছে। এখন আজকের এই ঘটনা ঐতিহাসিক এই কারণে যে এবার কোনো আর লুকোচুরি না, চীন সরাসরি এবং প্রকাশ্যে আমেরিকার এই অর্থনৈতিক অবরোধের যে অস্ত্র, এটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এটা সেই মার্কিন যে অহংকার আছে, সেই মার্কিন যে হেজিমনি, বিশ্বে মার্কিন যে প্রভাব বলয়, ডমিন্যান্স, সেটার বিরুদ্ধে কিন্তু একটা প্রকাশ্য বিদ্রোহ এবং একটা চ্যালেঞ্জ। আমেরিকা ভাবছিল যে তাদের যে অর্থনীতির ডলার ভিত্তিক বিশ্ব ব্যবস্থার যে তাদের শক্তি, তাদের অর্থনৈতিক শক্তি, এই শক্তি দিয়ে পুরা বিশ্বকে তাদের আঙুলের ইশারায় নাচাবে। চীন কিন্তু সেটার পথটা বন্ধ করে দিল ৮০ বছর পরে এসে প্রথমবার। চীন তার যে দেশীয় কোম্পানিগুলো আছে, তাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে ইরানি তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট চীনা রিফাইনারিগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা যেন কোনোভাবেই মানা না হয়। যুক্তরাষ্ট্র যেখানে সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সম্পদের উপর বলতে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ বলছি না, সারা বিশ্বের সম্পদের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কারণ সারা বিশ্বের সকল সম্পদই মূলত ডলার দিয়ে লেনদেন করা হয়। তো এই যে ডলার ভিত্তিক লেনদেন ব্যবস্থাটা, এটা কিন্তু যুক্তরাষ্ট্র, এটা দিয়েই কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবী শাসন করে আসছে এখনো পর্যন্ত। এখন এই যে চীনের হেলিং, সম্ভবত হেলিং পেট্রোকেমিক্যাল কোম্পানি, এটা চীনের খুব বড় একটি প্রতিষ্ঠান। এই হেলিং কোম্পানির গলা চেপে ধরতে চাইছে
চীনের বাণিজ্য মন্ত্রণালয় একদম সামনে এসে দাঁড়ায় গেছে যে ওর গায়ে হাত দেওয়ার আগে আমার সামনে, বলো না একটা হিন্দি ডায়ালগ, মুভি ডায়ালগ আছে যে ছেলেকে ছেলের সাথে বোঝার আগে বাপের সাথে বুঝো। তো ওইরকম যে তুমি হিলিং কোম্পানিকে গলা চিপে ধরার আগে আমার সাথে আসো। এখন এই বাণিজ্য মন্ত্রণালয়, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক আ নিয়মের চরম পরিপন্থী বলে আখ্যায়িত করেছে। শুধু তাই না, চীন একটা সরকারি নির্দেশনা জারি করে দেশের ভেতর এই মার্কিন নিষেধাজ্ঞার যেকোনো ধরনের স্বীকৃতি বা বাস্তবায়ন সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করেছে। এখনকার যে বিশ্ব অবস্থা, যে উত্তাল যুদ্ধরত বিশ্ব ব্যবস্থা, এই যুদ্ধের মধ্যে এই সংবাদের একটা পারমাণবিক বোমা বলা যায়, মানে এর চেয়েও বেশি অর্থনৈতিক পারমাণবিক বোমা বলা যায়। একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে প্রথমবার আমেরিকার নিষেধাজ্ঞার সরাসরি চ্যালেঞ্জ করা হইল। যখন ইরানের ওপর আমেরিকা আর ইসরায়েল মানে পুরাদমে আগ্রাসন চালাচ্ছে, তখন ইরানের সবচাইতে বড় যে অস্ত্র, অর্থনৈতিক অস্ত্র, সেটা হচ্ছে তাদের তেল। চীনের সরাসরি সমর্থন, যুদ্ধের ময়দানে সে হয়তোবা সরাসরি সৈন্য পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সামনে চলে আসা এবং হরমুজকে আটকে দিয়ে ইরান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা থাপ্পড় দিয়েছে, ঠিক একই রকম চীন এই ডলার সিস্টেমকে বাইপাস করে ফেলার যে একটা পদক্ষেপ, তার অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুদ্ধ বা অবরোধ যুদ্ধর বিরুদ্ধে দাঁড়িয়ে চীনের যে নতুন আরেকটা যুদ্ধ ঘোষণা, এই অবস্থাতে এটা নিশ্চিত করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই যুদ্ধ করুক, যতই অবরোধ দিক, ইরানের ওপর থেকে চাইনিজ সমর্থন যাবে না এবং ইরানের অর্থনীতির যে মূল রক্ত প্রবাহ, যে মেইন ব্লাড ফ্লো, সেটা কিন্তু তেল, এবং এই তেল রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র আর থামাতে পারবে না। চীন যখন খুশি ইরানের কাছ থেকে যত খুশি তেল কিনবে এবং ইরান সেটি বিক্রি করতে পারবে। এবং যুক্তরাষ্ট্র হয়তো ভাবছিল যে হেংলি পেট্রোকেমিক্যাল কোম্পানির মতো বড় চীনা কোম্পানির সম্পদ জব্দ বা লেনদেন নিষিদ্ধ করে চীনকে ভয় পাইয়ে দেওয়া যাবে, কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় উল্টা আমেরিকার অবরোধকেই অবৈধ ঘোষণা করে ফেলছে। এর ফলে কি হয়েছে, বর্তমান বিশ্বে আমেরিকার যে ইউনিপোলার বা একক পরাশক্তি হিসেবে যে একটা ইমেজ আছে, যে হেজিমনি আছে, প্রভাব বলয় বা একটা দবদবা অবস্থা আছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র যা বলে সবাই সেটি মেনে নেয়, বাধ্য হয় মেনে নিতে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অহংকারে কিন্তু বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যখন সামরিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কোণঠাসা করছে, ঠিক তখন এশিয়া থেকে চীন অর্থনৈতিকভাবে আমেরিকার গলাটাকে সুন্দর করে চেপে ধরেছে এখন। এটা প্রমাণ করে আমেরিকার নিষেধাজ্ঞার ক্ষমতা এখন প্রায় শেষের পথে। ভবিষ্যতে বিশ্ব অর্থনীতি আর মার্কিন ডলারের উপর নির্ভরশীল থাকবে না। চীন, রাশিয়া এবং ইরান মিলে একটা বিকল্প অর্থনৈতিক ব্লক তৈরি করবে, যেখানে পেট্রো ডলারের জায়গা নেবে পেট্রো ইউয়ান কিংবা প্রত্যেকটা দেশের নিজস্ব মুদ্রা ব্যবস্থা। এবং এর ফলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক অবরোধ দেওয়ার ক্ষমতা বা নিষেধাজ্ঞার ক্ষমতা, যেটা দিয়ে সে বর্তমান বিশ্বকে শাসন করছে, সেই নিষেধাজ্ঞা অস্ত্রের মৃত্যু ঘটবে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে এই নিষেধাজ্ঞা, কিন্তু বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীন যদি এই নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানায়, তবে ভবিষ্যতে আমেরিকার এই অস্ত্রের কার্যকারিতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। এবং এর ফলশ্রুতিতে পরবর্তী যে সংবাদটি আপনাদের জন্য বলবো, এটি একটি যুগান্তকারী সংবাদ, যেখানে আমেরিকা ডলারকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, বিশ্বের ওপর খবরদারি করছে। সেখানে এশিয়ার দুই পরাশক্তি, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং উদীয়মান পরাশক্তি চীন মিলে সেই খবরদারি ও আধিপত্যের একেবারে গোড়াতে আঘাত করেছে, বলতে পারেন সেই গোড়াটাই কেটে দিয়েছে। মূল সংবাদটি হচ্ছে, চীন এবং ইন্দোনেশিয়া মার্কিন ডলারকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি কিউআর কোডে পেমেন্ট চালু করেছে। এখন থেকে ইন্দোনেশিয়ার জাতীয় পেমেন্ট স্ট্যান্ডার্ড কিউরিশ, বা যেটাকে বলে কিউআরআইএস, কুইক রেসপন্স কোড ইন্দোনেশিয়ান স্ট্যান্ডার্ড, এই কিউরিসের মাধ্যমে চীন এবং ইন্দোনেশিয়ার পর্যটক এবং ব্যবসায়ীরা কোনো ডলার ছাড়াই সরাসরি লেনদেন করতে পারবে।
ইন্দোনেশিয়ার লোকজন যেমন কিউরিজ দিয়ে পেমেন্ট দিবে অনেকটা আমাদের দেশের যে বিকাশ আছে, সেই বিকাশের মতো, ঠিক তেমনি চীনের যারা ব্যবহারকারী আছেন তারা কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বা পর্যটনের জন্য যদি সেখানে যান, তারা আলিপে দিয়ে বা ইউনিয়ন পে দিয়ে পেমেন্ট করে দিয়ে চলে আসবেন এবং পেমেন্টটা হবে ইন্দোনেশিয়ান মুদ্রা কিংবা চাইনিজ ইউয়ানে। এখানে ডলারের কোনো ভ্যালুই নাই আর বিশ্বে। আজকে আপনি আমি যদি বিদেশ থেকে একটা সুই কিনি কিংবা একটা উড়োজাহাজ কিনি, যেটাই কিনি বলবো আগে ডলার দাও। কারণ কি? কারণ সৌদি আরব এবং আরব দেশগুলো ডলার ছাড়া তেল বিক্রি করে না। এমনকি স্বর্ণও যদি দেয়া হয়, তারপরেও সৌদি আরব বা আরব দেশগুলো যাদের কাছে তেল আছে, তারা তেল বিক্রি করবে না। এখন সবারই তো তেল প্রয়োজন, বিশেষ করে ইউরোপের, এশিয়ার দেশগুলো। যেহেতু আমাদের এশিয়াতে, ইউরোপে তেল নাই এবং আফ্রিকাতেও খুব একটা বেশি যে তেল আছে না। সেখানে খনিজ সম্পদ অনেক আছে, স্বর্ণ থেকে শুরু করে অনেক ধরনের খনি আছে। কিন্তু তেল কিন্তু সেভাবে নাই। তো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমরা ৩ টা মহাদেশ, বিশ্বের সবচাইতে শক্তিশালী ৩ টা মহাদেশ বাধ্য তেল কেনার জন্য এবং তাদের তেল কেনার জন্য ডলার লাগবেই। অন্য কিছু দিয়ে আরব রাষ্ট্রগুলো তেল বিক্রি করে না। এখন সেই ডলারের কিন্তু একটা কৃত্রিম চাহিদা সবসময় তৈরি হয়ে থাকে। আমার প্রয়োজন না থাকলে আমি ডলার স্টক করে রাখি, যেটা আমরা বলি ফরেন রিজার্ভ। যে কোনো কিছু প্রয়োজন হইলে আমরা ডলার দিয়ে জিনিসটা কিনতে পারছি। কারণ সবার ডলার লাগে, সবাই তাদের পণ্য ডলারে বিক্রি করে। এখন এই প্রথম এসে ইন্দোনেশিয়া এবং চায়না যেটা করলো, একটা এগ্রিমেন্টের মাধ্যমে তারা ডলার ছাড়াই নিজেদের মধ্যে লেনদেন করবে। ডলারের বিদায় ঘণ্টা বাজছে। এখন এইটার যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি আমরা একটু দেখি, এই ডলারকে বাইপাস করার ফলে পরিস্থিতি যেটা দাঁড়াবে, ইতিহাস যেটা আমাদেরকে বলে 70-এর দশকের পর থেকে পেট্রো ডলার ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছিল। কোনো দেশের সাথে অন্য দেশের বাণিজ্য করতে হলে বাধ্যতামূলকভাবে ডলার ব্যবহার করতে হতো, যার ফলে ওয়াশিংটন প্রত্যেকটা লেনদেনের ওপর নজরদারি করতে পারত এবং লেনদেনগুলো নিয়ন্ত্রণ করার সুযোগ পেত। কোনো একটা দেশ যদি অবাধ্য হইতো, মুহূর্তের মধ্যে তাদের ডলারের লেনদেন বন্ধ করে দিত, যেমনটা ইরানের ক্ষেত্রে করা হয়েছে, যেমনটা রাশিয়ার ক্ষেত্রে করা হয়েছে, রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে। এই লেনদেনটা বন্ধ করে দেয়া মানে হচ্ছে একটা রাষ্ট্রকে পঙ্গু করে দেয়া, এবং যে কোনো রাষ্ট্রকে জাস্ট মুখের একটা কথাতে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা ছিল আমেরিকার হাতে। ফলে অনেক দেশ দীর্ঘদিন ধরে এই ডলারের ওপর যে নির্ভরতার ঝুঁকি, সেটা কিন্তু অনুভব করছিল। দেশগুলো বুঝতে পারছিল যে ডলারের ওপর অতি নির্ভরশীলতা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব ও গুরুত্ব বুঝতে পেরে আজকে চীন এবং ইন্দোনেশিয়া এই ডলারটাকে বাইপাস করে দিল। কারণ আমেরিকা যখনই কাউকে রাজনৈতিকভাবে দমন করতে চায়, তখনই তারা নিষেধাজ্ঞার মাধ্যমে ডলারের লেনদেনটা আটকে দেয়। চীন ও ইন্দোনেশিয়ার এই সরাসরি ব্যবস্থা প্রমাণ করে যে আমেরিকার অনুমতি ছাড়াই এখন বড় বড় রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য চালিয়ে যেতে সক্ষম। বিশ্বের সবচাইতে বড় মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়ার এই সাহসী পদক্ষেপ অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য একটা উদাহরণ, যেমন মালয়েশিয়া, কাতার বা তুরস্ক। ইন্দোনেশিয়া এক্ষেত্রে তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। এটা প্রমাণ করে মুসলিম রাষ্ট্রগুলো এখন আর পশ্চিমা আর্থিক দাসত্ব করতে রাজি নয়। এছাড়া পশ্চিমা নিয়ন্ত্রিত যে সুইফট সিস্টেম আছে, এইটার বাইরে গিয়ে সরাসরি ডিজিটাল ইন্টিগ্রেশন একটা বিকল্প বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্ক তৈরি করছে। এই নেটওয়ার্কটা চায়না তৈরি করেছে এবং তারা মার্কিন যে সুইফট সিস্টেমটা আছে, এটাকে এখন বাইপাস করে দিচ্ছে। চীন আর ইন্দোনেশিয়ার এই যে সফল মডেলটা, এটা খুব দ্রুত সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়া, আসিয়ান এবং ব্রিক্স দেশগুলোতে ছড়িয়ে পড়বে। ফলে বিশ্ববাজারে ডলারের চাহিদা নাটকীয়ভাবে কমে যাবে, যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকেও ধস নামাতে পারে না। আমাদের মনে রাখতে হবে, আমেরিকার যে টোটাল জিডিপি আছে, সেই জিডিপির চাইতেও তাদের ঋণ বেশি এবং এই ঋণ নিয়ে কেউ কিন্তু কোনো চিন্তা করে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক শক্তি, এটা অবিসংবাদিত। মার্কিন যুক্তরাষ্ট্র ডলার ছাপাবে প্রিন্টিং মেশিন দিয়ে, পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো কিছু কিনে নিয়ে আসবে। ডলারে সবাই সব কিছু বিক্রি করে। আপনি আমাদের দেশে বসে টাকা দিয়ে, ভারতে বসে রুপি দিয়ে কিংবা চায়নার ইউয়ান দিয়ে কিন্তু লেনদেন করতে পারতেন না এতদিন। পৃথিবীতে অন্য কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে হলে ডলার লাগতো। এখন ডলারটাকে বাইপাস করা হয়ে গেল, সুইফট সিস্টেমকে বাইপাস করা হয়ে গেল। চীন এবং ইন্দোনেশিয়া এই সিস্টেমটা চালু করলো, এর ফলে সুইফট সিস্টেম অলরেডি ডেড। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে।
ইরান কিন্তু একটি নতুন সিস্টেম চালু করেছে। তারা একটি নতুন প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি হচ্ছে ১৪ দফার একটি চরমপত্র বলতে পারেন। তাসনিম নিউজ এজেন্সির মতে যুক্তরাষ্ট্রে যে ৭ দফা যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল, সেখানে যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে যুদ্ধবিরতির কথা বলেছিল। তো ইরান বলছে এই ৬০ দিনের সময় আমাদের হাতে নাই। যুদ্ধ বন্ধ করলে ১ মাসের মধ্যেই বন্ধ করে ফেলতে হবে। তো যুক্তরাষ্ট্রের যে ২ মাসের টোপটা ছিল, সেখানে অস্থায়ীভাবে যুদ্ধটা প্রশমনের কথা বলা হয়েছিল ধাপে, ধাপে। এখন ইরান চায় ৩০ দিনের মধ্যে পুরোপুরি নিষ্পত্তি এই সিস্টেমটা, না হলে যুদ্ধ। ইরান নিষ্পত্তি চাইলেও ইরান এই যুদ্ধটা কিন্তু একসাথে শেষ করার কথা ইরানও বলে না। ইরান বলছে যে ২ ধাপে শেষ করার একটা ব্যবস্থা করা যেতে পারে। প্রথম ধাপে লক্ষ্য হলো যে দ্রুত একটা সমঝোতায় পৌঁছানো, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেয়া এবং ইরান এবং লেবাননের মধ্যে যে যুদ্ধ চলছে এটা পুরোপুরি বন্ধ করা। দ্বিতীয় ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করার বিষয়টা ইরান বলছে যে, যেহেতু আলোচনাটা আটকে গেছে পরমাণু কর্মসূচির বিষয়টাতে নিয়ে, তো আমরা পরমাণু কর্মসূচির বিষয়ে পরে আলোচনা করি। প্রথমে যুদ্ধটা বন্ধ করি ইরান এবং লেবাননে। এরপর হচ্ছে আমরা হরমুজ প্রণালীটাকে খুলে দেই। যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়ে রেখেছে ইরানের ওপর, সেই অবরোধটা তুলে নিক যুক্তরাষ্ট্র এবং এরপরে আমরা ধাপে, ধাপে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে পারি। এখন এই ১৪ যে পয়েন্ট ইরান দিয়েছে, সেই ১৪ পয়েন্টের মূল যে ৮ টা পয়েন্ট যদি আমরা আপনাদেরকে বলি, ইরান প্রথমেই বলছে যে ভবিষ্যতে কোনো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চিত নিরাপত্তা গ্যারান্টি আদায়। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্ব শাসন করছেন, ঘুম থেকে উঠলেন, একটা টুইট করলেন, তারপরে ওই দেশে যে আক্রমণ করে বসলেন, প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলেন। বা তার মনে হইল যে কিসের যুদ্ধবিরতি, কিসের শান্তি চুক্তি, আমি মানি না, আমি ইরানকে এখন সাইজ করে ফেলবো, একদম শেষ করে দেবো ইরানকে। আবার যুদ্ধ শুরু করলেন তিনি। তার যে মিসাইল স্টকগুলো এখন শেষ হয়ে গেছে, সেগুলো নতুন করে নিয়ে আসলেন তিনি। উৎপাদন আবার নতুন করে শুরু করলেন। তখন তার মজুদটা আরও বাড়লো। তখন সে আবার নতুন করে যুদ্ধ শুরু করে দিল। এইটা যেন না হয়, ইরান এই নিশ্চয়তার জন্য বলছে যে লিখিত একটা গ্যারান্টি থাকতে হবে বিশ্বের কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে কোনো যুদ্ধ আবার শুরু করবে না। দ্বিতীয় যে বিষয়টি বলছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী পুরো অঞ্চল থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। এইটা যদি হয়, আমেরিকার মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ শেষ। পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ ইরানের চারপাশে আমেরিকার ১৩-১৪টা ঘাঁটি আছে। পুরো মধ্যপ্রাচ্যে সম্ভবত আমেরিকার ২৭টা ঘাঁটি আছে। এগুলোকে যদি নিয়ে যেতে হয়, সরিয়ে ফেলতে হয়, আমেরিকার মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণটা থাকবে কোথায়? নিয়ন্ত্রণই থাকবে না। এবং এরপর যেটা বলছে, ইরানের ওপর থেকে অবৈধ নৌ অবরোধ এবং সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ইরানের ওপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, ইরানের অর্থনীতি সৌদি আরবের অর্থনীতির সমান হয়ে যাবে এবং ইরান নৌ অবরোধ যেটা বর্তমানে আছে এটাকেও তুলে নেওয়ার জন্য শর্ত দিয়েছে এবং বিদেশে জব্দকৃত ইরানি সম্পদ নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। বলা হয়ে থাকে প্রায় $১৮০ বিলিয়ন থেকে শুরু করে কম বেশি $২০০ বিলিয়ন ইরানের জব্দ করা আছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো বা $২০ বিলিয়ন মতো আছে। কোরিয়াতে বিভিন্ন দেশে তেল রপ্তানি করে ইরান প্রচুর পরিমাণ ডলার পাওয়ার কথা ছিল, যেটি মার্কিন নিষেধাজ্ঞার জন্য আটকে আছে, ফ্রিজ হয়ে আছে। এই টাকাটা ইরানকে ছেড়ে দিতে হবে। কোনো শর্ত ছাড়া একদম ইরানের সম্পদ ছেড়ে দিতে হবে। এছাড়া যুদ্ধের ফলে ইরানের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। একটা রাষ্ট্র ক্ষতিপূরণ দেয় কখন? যখন কোনো রাষ্ট্র যুদ্ধে পরাজিত হয় এবং এই ক্ষতিপূরণ দিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই স্বীকার করে নিল যে আমরা যুদ্ধে পরাজিত হয়েছি। এছাড়া লেবানন থেকে শুরু করে সকল ফ্রন্টে, ওইদিকে যে হুথি আছে, হিজবুল্লাহ আছে, তারপরে ইরাকের যে শিয়া মিলিশিয়া গ্রুপ আছে, এদের সমস্ত যুদ্ধ একযোগে বন্ধ করতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে ৮ নম্বর পয়েন্ট আমি বলছি, হরমুজ প্রণালীতে ইরানের বেঁধে দেয়া নিয়ম কানুনকে মাথা পেতে নিতে হবে। এটা যদি হয়, হরমুজ প্রণালী যদি ইরান নিয়ন্ত্রণ করতে পারে, আরব দেশগুলো, সৌদি আরব বলেন, দুবাই, কাতার বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন,
কিংবা ওইদিকে জর্ডান থেকে শুরু করে যে সমস্ত দেশ তেলের উপরে ভাসছে, তাদের এই তেলটা ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রণালীটা, সেটা হরমুজ প্রণালী। এবং তারা ইরানের কাছে সবসময় বাধ্য হয়ে থাকবে, এবং সমস্ত বিশ্ব ইরানের কাছে বাধ্য হবে যে ইরানের সাথে সুসম্পর্ক রাখতে, ইরানের মন জুগিয়ে চলতে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নৌ সেফটির দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে আছে, সেটি কিন্তু আর তখন থাকবে না। এটি যদি হয়, এই চুক্তিতে আমার মনে হচ্ছে না আমেরিকা রাজি হবে। এটিতে যদি তারা রাজি হয় এবং ইরান যদি এরকম কিছু আদায় করতে পারে, বিশ্বে ইরানকে পরাশক্তি হতে আটকানোর সামর্থ্য আর কারো থাকবে না। এবার একটি ভিন্ন সংবাদ দিচ্ছি। হিজবুল্লাহ গত কয়েকদিন প্রচুর পরিমাণে ড্রোন হামলা করছে। কোথায়? মার্ক ইসরায়েলি যে ট্যাঙ্কগুলো আছে সেখানে একের পর এক ড্রোন হামলা করছে। এবং এই যে হামলা, এর ফলে কিন্তু ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কেন এত বেশি ড্রোন হামলা হচ্ছে? ইসরায়েলের ট্যাঙ্কগুলো উড়ে যাচ্ছে, বিপুল সৈন্যবাহিনীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে এটা সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ ব্যবহার করছে নতুন ফাইবার অপটিক গাইডেড এফপিভি ড্রোন বা ফার্স্ট পারসন ভেহিকেল ড্রোনগুলো ব্যবহার করছে। এটা কিন্তু হিজবুল্লাহর নতুন করে তৈরি করা বা আবিষ্কার করা কিছু না। ইউক্রেন যুদ্ধের মধ্যে এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে, এবং সেটার দেখে কিন্তু হিজবুল্লাহ এটা অনুকরণ করেছে। এবং এই যে ড্রোনগুলো আপনারা দেখছেন, এই ড্রোনগুলো কিন্তু খুব যে আহামরি দামি কোনো কিছু তা না। সব সস্তা সাধারণ ড্রোন, যে ধরনের ড্রোন আমরা বাসাবাড়িতে ব্যবহার করি। কিছু ডলার, কিছু টাকা হইলো, আমরা মার্কেট থেকে কিছু ড্রোন কিনে নিয়ে আসলাম। এই ধরনের ড্রোনগুলো, সস্তা ড্রোনগুলো ব্যবহার করছে হিজবুল্লাহ। এই ড্রোনগুলো ব্যবহার করে তারা হামলা করছে মিলিয়নস অফ ডলার ব্যয়কে তৈরি করা ইসরায়েলের যে মার্কাবা ট্যাঙ্কগুলো আছে, ইসরায়েলের যে সামরিক ঘাঁটি আছে, ইসরায়েলের যে সৈন্য পরিবহনের গাড়িগুলো আছে, এবং ইসরায়েলের যে সামরিক ক্যাম্পগুলো আছে বা মিলিটারি বেসগুলো আছে সেখানে। এখন এতদিন কেন হিজবুল্লাহ ব্যবহার করতে পারেনি? কারণ হচ্ছে এই সস্তা ড্রোনগুলো যোগাযোগের জন্য স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম ব্যবহার করত। কোথাও থেকে কোথায় যেতে হবে, কোন জায়গাটাতে আক্রমণ করতে হতো, এটা ডিটারমাইন করতো বা নির্দিষ্ট করে দেওয়া হতো জিপিএসের মাধ্যমে। এই ড্রোনগুলো জিপিএস ব্যবহার করে কাজ করে। আমরা জানি যে পৃথিবীতে নেভিগেশন বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে মানবচালিত নয় কিংবা মানবচালিত এই ধরনের যানবাহনগুলো বা ড্রোনগুলো বা বিমানগুলো যেটাই হোক, তারা গাইডেন্স সিস্টেম হিসেবে যখন লম্বা দূরত্ব অতিক্রম করে, তারা গাইডেন্স সিস্টেম হিসেবে ব্যবহার করে সবচেয়ে বেশি জিপিএস, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে। আরেকটা হচ্ছে চাইনিজ বাইদু নেভিগেশন সিস্টেম। রাশিয়ার একটা আছে, সেটাকে সম্ভবত গ্লোনাস বলে। হ্যাঁ, গ্লোনাস। তো এর বাইরে কিন্তু তেমন আর কোনো নেভিগেশন সিস্টেম বা স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম নাই। তো হিজবুল্লাহ এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিপিএস গাইডেন্স সিস্টেম ছিল সেটি ব্যবহার করত, এবং ইসরায়েলের ক্ষেত্রে এটা কাজ করতো না। কারণ তারা জিপিএসটা এমনভাবে জ্যামিং করে দিত, দেখাতো যে এইখানে এই লক্ষ্যবস্তুটা আছে, কিন্তু আসলে ওটা ওইখানে নাই। জিপিএসটাকে ভুলভাবে তুলে ধরা হইতো। ইরান এবং হিজবুল্লাহ যেন এই ধরনের জিপিএসগুলো ব্যবহার করতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এটা করত। তো এখন সিগন্যালিংয়ের যে সিস্টেমটা, এটা জিপিএসের উপরে এখন আর হিজবুল্লাহ নির্ভর করছে না। তারা কি করছে? আমরা অনেকটা ঘুড়ি উড়াই না? নাটাই, যেমন নাটাইয়ের মধ্যে সুতা থাকে, ঘুড়ি ছেড়ে দিয়ে আকাশে উঠতে থাকে এবং আমরা সুতা ছাড়তে থাকি। হিজবুল্লাহ সেই নাটাইয়ের মধ্যে ফাইবার অপটিক ক্যাবল বেঁধে এবং ড্রোনের সাথে সেই ফাইবার অপটিক কেবল সরাসরি সংযুক্ত করে দিচ্ছে, এবং এই ফাইবার অপটিক কেবল দিয়েই তার ডাটাটা আদান প্রদান হচ্ছে। এখানে স্যাটেলাইটের উপর আর নির্ভর করতে হচ্ছে না, জিপিএসের উপর আর নির্ভর করতে হচ্ছে না। এবং যতই জিপিএস নেভিগেশন সিস্টেম তারা অচল করে রাখুক, জ্যাম করে রাখুক, ইসরায়েল এখন আর পারছে না, কারণ নেভিগেশন সিস্টেমের জন্য, কমিউনিকেশনের জন্য তারা ফাইবার অপটিক কেবল ব্যবহার করছে। এই ছোটো ছোটো ড্রোনগুলো ফাইবার অপটিক কেবল কানেকশন নিয়ে উড়ে যাচ্ছে, এবং উড়ে যেয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এবং ইসরায়েল এখন বাধ্য হচ্ছে নতুন কোনো সিস্টেম বের করার জন্য। এই সস্তা ফাইবার অপটিক কেবল, যেগুলা, যে তারগুলো দিয়ে আমরা আমাদের বাসাবাড়িতে ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন নেই, সেই তারগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে যে ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আজ বিশেষ বৈঠক বসতে যাচ্ছে। বৈঠকে মন্ত্রীরা সব ফ্রন্টের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং পাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যদি ব্যর্থ হয়, ইরানের সঙ্গে দ্রুত পুনরায় যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেও হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। আমরা সেই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করছি।
ইসরায়েল কিন্তু মুখিয়ে আছে যদি ইরানের এই আলোচনা, মার্কিন যুক্তরাষ্ট্রের এই আলোচনা ব্যর্থ হয় তাহলে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য। দর্শক, আজকের জন্য এই ছিল সর্বশেষ বৈশ্বিক সংবাদ আলোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।